হ্যালো ক্লাস 10 স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্ব ফিজিক্স। আজকে আমরা চলে এসেছি তাপের ঘটনাসমূহের পার্ট 2 নিয়ে। আগের ক্লাসে আমরা তাপের ঘটনাসমূহের প্রথম পার্ট আলোচনা করেছি। যারা আগের ভিডিওটি দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নাও এবং তারপরেই এই ভিডিওটি দেখো। আগের ক্লাসে আমরা তাপ সঞ্চালনের আগে পর্যন্ত অর্থাৎ কঠিন, তরল ও গ্যাসের দৈর্ঘ্য প্রসারণ, আয়তন প্রসারণ প্রভৃতি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা তাপ সঞ্চালন নিয়ে আলোচনা করব। তো তাপ সঞ্চালনটা কি? তাপ সঞ্চালন না, আমরা জানি যে যদি একটা রডকে একটা উনুনের রডের এক প্রান্ত হাতে ধরে অপর প্রান্ত উনুনের উপর ধরি, ওই উনুনের উপরে তাপ আসছে, কিন্তু কিছুক্ষণ পর কি হয়, আমরা ওই লোহার রডটিকে ধরে রাখতে পারি না, কেননা ওই রডের মধ্যে দিয়ে তাপ কিন্তু ওই প্রান্ত থেকে আরেক প্রান্তে সঞ্চারিত হচ্ছে। এবার কি হচ্ছে না, ওই যে আবার ধরো উনুন জ্বালানো হচ্ছে, উনুন জ্বালানো হলে উনুনের অনেক উপরেও কিন্তু সেখানে হাত দিলে কিন্তু তাপ সঞ্চারিত হয়, কেননা ওইখানে তাপ ওই উনুন থেকে ওই পর্যন্ত সঞ্চারিত হচ্ছে। সূর্য থেকে তাপ কিন্তু আমাদের পৃথিবীতে চলে আসছে। এই যে তাপ এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে, তাহলে কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে না, উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অঞ্চলে দিয়ে কিন্তু তাপ সঞ্চারিত হচ্ছে। সূর্য থেকে তাপ পৃথিবীর দিকে আসছে। সূর্যের বিভিন্ন বিক্রিয়া, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন প্রভৃতি বিক্রিয়ার মাধ্যমে ওখানে তাপ উৎপন্ন হচ্ছে। এতটাই উষ্ণ যে 15 কিলোমিটার দূরে থাকা এই পৃথিবীতে তাপটা সঞ্চারিত হচ্ছে। ঠিক তেমনি রডের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সঞ্চারিত হচ্ছে। কিরকম ভাবে না, যখন উনুনের উপরে এক প্রান্ত ধরা হয়েছে, তখন কি হচ্ছে, ওই প্রান্তটা তাপ গ্রহণ করে উষ্ণ হয়েছে, কিন্তু তখন কিন্তু অপর প্রান্তটা তাপ পায়নি, শীতল হয়ে আছে। তখন উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অঞ্চল দিকে তাপ সঞ্চারিত হচ্ছে, তাপ প্রবাহিত হচ্ছে। এই যে উষ্ণতর অঞ্চল দিকে তাপ শীতলতর অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার ঘটনাটাকেই বলছে তাপ সঞ্চালন। উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অঞ্চলের দিকে তাপ প্রবাহিত হওয়ার ঘটনাটাকেই বলছে তাপ সঞ্চালন। তাপ সঞ্চালনের মোট 3টি পদ্ধতি। কি কি না, পরিবহন, পরিচলন আর হচ্ছে বিকিরণ। পরিবহন, পরিচলন আর বিকিরণ। আমরা প্রথম জানি যে পরিবহন পদ্ধতিটা কি। এই যে রডের ভেতর যে তাপ সঞ্চারিত হচ্ছে, এই যে বিভিন্ন কঠিন, শুধু রড নয়, যে কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চারিত হওয়ার পদ্ধতিকেই বলছে পরিবহন পদ্ধতি। যে কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে যে পদ্ধতিতে তাপ সঞ্চারিত হয় তাকেই বলছে পরিবহন। পরিচলন না, তরল ও গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে যে পদ্ধতিতে তাপ সঞ্চারিত হয় তাকে বলছে পরিচলন। আর বিকিরণ পদ্ধতি না, যে পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, সেটাই হচ্ছে বিকিরণ পদ্ধতি। যেটা ওই পৃথিবীতে যে সূর্য থেকে যে তাপ আসছে, পৃথিবীর সূর্যের মধ্যে কোনো মাধ্যম নেই, সেটা কিন্তু বিকিরণ পদ্ধতি তাপ সঞ্চারিত হচ্ছে। উনুন জ্বলেছে, উনুনের পার্শ্ববর্তী অঞ্চলে দাঁড়ালেও কিন্তু গরম লাগে। ওপরে হাত দিলে যেরকম গরম লাগে, পার্শ্ববর্তী অঞ্চলে হাত দিলেও কিন্তু দাঁড়ালে কিন্তু গরম লাগে। এই যে পার্শ্ববর্তী অঞ্চলে তাপ যাচ্ছে কিন্তু বিকিরণ পদ্ধতিতে, কিন্তু উনুনের ওপরে যে তাপটা আসছে সেটা কিন্তু পরিচলন পদ্ধতিতে। পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চারিত হয় কেবলমাত্র তরল ও গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে। তুমি একটা তরলকে তাপ দাও, তরল প্রথমে কি হচ্ছে, ওই নিচে যে অংশটা তরল তাপ পাচ্ছে এটা আগে উত্তপ্ত হয়ে গিয়ে হালকা হয়ে গিয়ে ওপরের দিকে উঠে আসছে, এবং ওপরে যে শীতল এবং ভারী তরলটা সেদিকে নিচের দিকে নেমে আসছে। এভাবে কেটে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। এবার নিচের তাপ উপরে এবং নিচের দিকে তাপটা সবসময় উপরের দিকে উঠতে থাকে, এবং উপরে শীতল তরল বা গ্যাসটা নিচের দিকে নামতে থাকে। এরপরে কিন্তু পরিচলন পদ্ধতি তাপ কেবলমাত্র নিচ থেকে উপরের দিকে সঞ্চারিত হয়, অন্য কোনো দিকে কিন্তু সঞ্চারিত হতে পারে না। তো পরিবহন পদ্ধতি হচ্ছে বিভিন্ন কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চারিত হওয়ার পদ্ধতিটা হচ্ছে পরিবহন পদ্ধতি। ধরো একটা কঠিন আছে, এখানে এটা হচ্ছে রড, এটা কঠিন লোহার রড। এবার এই লোহার রডে এখানে কি করা হচ্ছে না, তাপ দেওয়া হচ্ছে, এখানে হিট দেওয়া আছে। এবারে এখানে হিট দিলে কি হচ্ছে না, এইখানে যে পদার্থ মানে কণাগুলো আছে, সেই কণাগুলো কি হচ্ছে, তাপ গ্রহণ করে শক্তি অর্জন করছে। সেই শক্তি অর্জন করার ফলে কি হচ্ছে, এক জায়গা থেকে কাঁপতে থাকে, এই কাঁপতে থাকে। এবার এই যে কাঁপছে, এর পাশের পরমাণুটা কাঁপাচ্ছে,
পাশের পরমাণুর মধ্যে শক্তি দিচ্ছে, তাকেও কাঁপাচ্ছে। এ তার পাশের পরমাণু কাঁপাচ্ছে, তার পাশের পরমাণু শক্তি কাঁপাচ্ছে। এভাবে কি হচ্ছে না, ওই পরমাণু বা অণুগুলি বা কণাগুলি পরস্পর কম্পন হতে 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 কাঁপতে কাঁপতে কিন্তু এক জায়গায় স্থির থেকে কাঁপছে মাত্র, হতে কি হয় এক জায়গা থেকে তাপটাকে পরপর পরপর সঞ্চারিত করে নিয়ে যায়। পরিচলন পদ্ধতিতে কিন্তু তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, সেটা কিন্তু তোমার গ্যাসীয় কিংবা তরল। তবে তাপ সঞ্চালনের সময় মাধ্যমের কণাগুলির স্থান পরিবর্তন ঘটে। কোন ক্ষেত্রে? না পরিচলন পদ্ধতিতে। বিকিরণ পদ্ধতিতে তো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না। পরিবহন পদ্ধতিতে কি হচ্ছে না, মাধ্যমের কণাগুলির কিন্তু কোনো স্থানচ্যুতি হয় না, কোনো রূপ স্থানচ্যুতি হয় না, কিন্তু তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চারিত হতে পারে। ঠিক আছে, এবার আমরা এই পরিবহন পদ্ধতিতে তাপের যে সঞ্চালনটা, এইটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তা আমরা জেনে নেব। ধরো আমার কাছে একটা কঠিন স্লাইড বা পাত আছে, কঠিন পাত আছে, এরকম একটা পাত যার কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি? এই যে এইটা হচ্ছে তো ওই পাত্রের বেধ, এই যে বেধ মোটা থিকনেস, যেটা এই থিকনেসটা হচ্ছে ডি। এই যে এইটা যে ক্ষেত্রফল, এইটা তো ক্ষেত্রফল, পাতের ক্ষেত্রফল, এই প্রস্থ যে ক্ষেত্রফলের ক্ষেত্রফলটা হচ্ছে কিন্তু এ। এবং এই যে দুটো পৃষ্ঠ, পেছনে একটা পৃষ্ঠ, সামনে একটা পৃষ্ঠ, এই যে সামনের পৃষ্ঠটার উষ্ণতা হচ্ছে θ2 আর পেছনের বা নিচের পৃষ্ঠটার উষ্ণতা হচ্ছে θ1। এবার কথা হচ্ছে যে একটা পাতলা স্লাইড বা ধাতুর পাত যার মানে বেধ হচ্ছে ডি, প্রস্থ ক্ষেত্রফল এ, এবং দুই পৃষ্ঠের উষ্ণতা যথাক্রমে θ1 ও θ1 ও θ2। এবার ধরো কি টি সময়ে কি হয়েছে না, কিউ তাপ প্রবাহিত হয়েছে, টি সময়ে কিউ তাপ প্রবাহিত হয়েছে। তো এক্ষেত্রে এই যে প্রবাহিত তাপ কিউ কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে? প্রথম পয়েন্ট, কিউ প্রপোর্শনাল টু এ, অর্থাৎ প্রবাহিত তাপ বেশি হবে কখন? না প্রস্থের ক্ষেত্রফল বেশি হলে। মানে এই যে ধাতুটা আছে, ধাতুর প্রস্থের ক্ষেত্রফল যদি বেড়ে যায় তাহলে কিন্তু বেশি পরিমাণ তাপ একক সময়ে প্রবাহিত হতে হবে, বা নির্দিষ্ট সময়ে বেশি পরিমাণ তাপ প্রবাহিত হতে হবে। যদি প্রস্থের ক্ষেত্রফল যদি ছোট হয়ে যায়, কম হয়ে যায়, তাহলে কিন্তু প্রবাহিত তাপ কমে যাবে। ঠিক আছে, আর দুই বলছে কিউ প্রপোর্শনাল টু 1/d, অর্থাৎ পাত্রের বেধ অর্থাৎ পরিবাহীটির দৈর্ঘ্য যত বেশি হবে প্রবাহিত তাপ তত কম হবে। স্বাভাবিক, তাপের এই কম জায়গায় যেতে বেশি সময় মানে কম সময় লাগবে, বেশি দূরত্ব যেতে কি বেশি সময় লাগবে। তার মানে কি নির্দিষ্ট সময়ে বেশি দূরত্বে কম পরিমাণ তাপ অতিক্রম করবে। এই কারণে বলছে যে প্রবাহিত তাপ পাত্রের প্রস্থের সঠিক পাত্রের বেধের কিন্তু ব্যস্তানুপাতিক, পাত্রের বেধের ব্যস্তানুপাতিক। এবার বলছে এই যে প্রবাহিত তাপ কিউ প্রপোর্শনাল টু θ2 মাইনাস θ1, যেখানে θ2 গ্রেটার দেন θ1। মানে এই যে দুটো পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য থাকলে তবেই না তাপ প্রবাহিত হবে, তাই না? তো এই উষ্ণতার পার্থক্যের ক্ষেত্রে এই উপরের পৃষ্ঠটার তাপমাত্রা বেশি, নিচের তাপমাত্রা কম, এখানে কত কম বা কত এই দুটো পৃষ্ঠের মধ্যে উষ্ণতার পার্থক্যটা কত? না θ2 মাইনাস θ1। তো প্রবাহিত তাপ কিউটা কি হচ্ছে θ2 মাইনাস θ1, অর্থাৎ উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। আবার 4 নম্বর কি না কিউ প্রপোর্শনাল টু টি, অর্থাৎ এই টি সময় যত বেশি সময় ধরে তাপ প্রবাহিত হবে তত বেশি তাপ প্রবাহিত হবে, যত কম সময় ধরে তাপ প্রবাহিত হবে তত কম তাপ প্রবাহিত হবে, তাই না? তো এই চারটা সমীকরণকে ভেদ নিয়ম অনুযায়ী বা ভেদের নিয়ম অনুযায়ী সংযোগ করে পাই। তো কিউ প্রপোর্শনাল টু a θ2 minus θ1t by d, a θ2 minus θ1t by d। এই প্রপোর্শনাল চিহ্নটা তুললে আমাকে সমান চিহ্ন আসার সময় একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। তো কিউ সমান ধ্রুবকটা হচ্ছে k, k into a θ2 minus θ1t by হচ্ছে d। এই k কে কি বলা হয়? k টা এখানে সমানুপাতিক বা ভেদ ধ্রুবক,
কিন্তু এটা হচ্ছে তাপ পরিবাহিতা, তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক। তো এক্ষেত্রে তাপ প্রবাহের হার না, তাপ প্রবাহের হার, তাপ প্রবাহের হারটা কি না, তাপ প্রবাহের হার হচ্ছে কিউ বাই টি, কিউ বাই টি, এই টিটা গুণ এদিকে রেখে ভাগ কিউ বাই টি, কিউ বাই টি সমান হচ্ছে কে ইন্টু এ থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই হচ্ছে ডি। এটা হচ্ছে তাপ প্রবাহের হার। বাট টি সময়ে কিউ পরিমাণ তাপ প্রবাহিত হয়েছে, তাহলে একক সময়ে কত পরিমাণ তাপ প্রবাহিত হবে, মোট প্রবাহিত তাপ বাই সময়, মোট প্রবাহিত তাপ কিউ বাই তাকে সময় দিয়ে ভাগ করে দিলেই আমরা তাপ প্রবাহের হার অর্থাৎ একক সময়ে, এক সেকেন্ড সময়ে কত পরিমাণ তাপ প্রবাহিত হয়েছে তা কিন্তু আমরা জেনে যাব। এবার আমরা এই তাপ পরিবাহিতাঙ্ক সম্পর্কে জানবো। তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, এর একক, মাত্রা, এগুলো সম্পর্কে জানবো। দেখো তো আমরা কি পেয়েছি এখানে না, কিউ সমান কে ইন্টু এ থিটা টু মাইনাস থিটা ওয়ান টি বাই ডি। তো এখানে যদি এই সমীকরণ থেকে যদি আমি কে লিখতে চাই, কে সমান কি হবে না থিটা ডি, সরি কিউ ইন্টু ডি, ডিটা ভাগ এদিকে গুণে যাবে কিউ ইন্টু ডি বাই এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান টি। দেখো এক্ষেত্রে কে সমান আমরা তাপ পরিবাহিতার সমীকরণটা এটাই পেয়েছি, কিউ ইন্টু ডি বাই এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান টি। তো এক্ষেত্রে যদি 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 তোমার পরিবাহীর ক্ষেত্রফল যদি এক একক হয়, মানে এক বর্গ একক হয়, পরিবাহীর ক্ষেত্রফল যদি এক বর্গ একক, পরিবাহীর বেধ যদি এক একক, এবং পরিবাহীর ক্ষেত্রফল হয়ে গেছে দুটি উষ্ণতার পার্থক্য, উষ্ণতার পার্থক্য যদি 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন হয়, উষ্ণতার পার্থক্য যদি একক হয়, এবং তাহলে একক সময়ে প্রবাহিত তাপ, এই যদি আমি এখানে ইনপুট করি যে এই সব যদি একক হয় তাহলে কি হবে, কে ইকুয়াল টু কিউ, অর্থাৎ একক প্রস্থচ্ছেদ ও একক বেধ বিশিষ্ট কোন পরিবাহীর দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে একক সময়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হয় সেটাই হচ্ছে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা, তাই না? কি বলছে, একক ক্ষেত্রফল বিশিষ্ট বা একক বেধ যুক্ত, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও একক বেধ যুক্ত কোন পরিবাহীর দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে একক সময়ে মানে লম্বভাবে যে পরিমাণ তাপ প্রবাহিত হয় সেটাই হচ্ছে তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক। মানে এই ধরো একটা, আচ্ছা এটা একক ক্ষেত্রফল ও একক বেধ, মানে এটা আমি একটা ধরে নিতে পারি এটা একটা ঘন, এটা একটা ঘন, ঘনকটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে একক। তা যদি একক হয়, একক বাহু বিশিষ্ট কোন ঘনক যার ক্ষেত্রফল কি হবে এক, এই যে ক্ষেত্রফল মানে কি বাহু স্কয়ার, বাহু যদি তোমার এক হয় তাহলে বাহু স্কয়ারও এক হবে, আর এই যে বেধ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো এক, তার মানে এই বেধটাও এক হবে। তাহলে ওই একক ক্ষেত্রফল ও একক বেধ যুক্ত না বলে আমরা বলতে পারি যে একক বাহু বিশিষ্ট বা একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট কোন ঘনকে দুই বিপরীত পৃষ্ঠে, মানে এই একটা পৃষ্ঠ আর এই একটা পৃষ্ঠ, এই বিপরীত দুটি পৃষ্ঠের মধ্যবর্তী উষ্ণতার পার্থক্য যদি একক হয় তাহলে একক সময়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হবে সেটা হচ্ছে ওই ঘনকের উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা, ওই উপাদানের তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক, তাই না? তো আমরা তাপ পরিবাহিতা কাকে বলে এটা জানলাম, আরেকবার শুনি তাপ পরিবাহিতাটা কি না, একক ক্ষেত্রফল বিশিষ্ট বা একক বাহু বিশিষ্ট কোন ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে একক সময়ে যে পরিমাণ তাপ লম্বভাবে প্রবাহিত হবে, যে পরিমাণ তাপ লম্বভাবে প্রবাহিত হবে
সেটাই হচ্ছে কিন্তু ওই পরিবাহীর তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক। এই তাপ পরিবাহিতার একক অর্থাৎ কে এর এককটা কি হবে না, কে এর একক আমরা দেখতে পাচ্ছি কিউ আছে মানে এই সমীকরণ অনুযায়ী, তাহলে কিউ এর একক ইনটু ডি এর একক বাই এ এর একক ইনটু থিটা এর একক ইনটু টি এর একক। অর্থাৎ যে সমীকরণ আছে সেই সমীকরণের উপরে যে আছে তার উপরে তার একক, নিচে যে আছে তার একক। তো এইরকম ভাবে বসে যাবে। তো আমরা যখন এসআই তে বসাবো, এসআই তে বা এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে কিউ মানে তাপের একক কি, এসআই পদ্ধতিতে তাপের একক জুল, তাহলে জুল ইনটু দৈর্ঘ্য, বেদ যেহেতু দৈর্ঘ্য মিটার বাই ক্ষেত্রফল মিটার স্কয়ার ইনটু কেলভিন ইনটু সেকেন্ড। তো এখানে একটা কাটলে এখানে একটা কাটবে, জুল মিটার ইনভার্স কেলভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স, জুল পার সেকেন্ড সমান কি হচ্ছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। সিজিএসএ, সিজিএসএ কি না, সিজিএস পদ্ধতি হচ্ছে কি লেখা হচ্ছে ক্যালোরি ইনটু সেন্টিমিটার বাই সেমি স্কয়ার ইনটু ডিগ্রি সেলসিয়াস ইনটু হচ্ছে সেকেন্ড। অর্থাৎ সিজিএস এর তাপের একক ক্যালোরি, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ক্ষেত্রফলের একক বর্গ সেন্টিমিটার, আর উষ্ণতার একক ডিগ্রি সেলসিয়াস, আর সময় তো সেকেন্ড আছে। তো এখানে একটা সেন্টিমিটার কাটলে এখানে একটা কাটবে, তো ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে ওই কে এর এসআই ও সিজিএস পদ্ধতিতে একক। এসআই পদ্ধতিতে একক হচ্ছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, আর সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, সরি ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সেকেন্ড ইনভার্স। ঠিক আছে। আচ্ছা, এটা সেরকম ভাবে আর দিয়ে প্রকাশ করা হয় না, তবে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে যে 1 ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটাকে যখন আমি 1 ক্যালোরি ডিগ্রি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটা সিজিএস পদ্ধতিতে একক। সিজিএস পদ্ধতি থেকে যখন আমি এসআই তে কনভার্ট করব তখন কি মান আসবে না, এসআই তে কনভার্ট করলে মান আসবে 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 ক্যালোরি ইনটু সেন্টিমিটার, সেন্টিমিটার ইনভার্স, সেন্টিমিটারকে মিটার করলে কি হয় 100 দিয়ে ভাগ, তো মানে 10 স্কয়ার দিয়ে ডিভাইড, তার ইনভার্স পড়ে গেল, দিলে কি হবে মিটার ইনভার্স বসে যাবে। আর ডিগ্রি সেলসিয়াস কে কেলভিন, মানে এটা তো উষ্ণতার পার্থক্য, উষ্ণতার পার্থক্য সেলসিয়াসের যা কেলভিনেও তা। উষ্ণতা যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কিন্তু কেলভিন 273 প্লাস 1 বা 274 কেলভিন হয়ে যাবে, কিন্তু 1 ডিগ্রি উষ্ণতার 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পার্থক্য সেলসিয়াসে যেরকম 1 কেলভিনেও কিন্তু 1 কেলভিন হবে। সেই কারণে এটা চেঞ্জ হয় না, সেকেন্ড তো সেকেন্ডই থাকছে। যদি সেরকম হয় তাহলে কি এটা -1 থাকার কারণে 10 স্কয়ারটা উপরে চলে যাবে, তাহলে 4.2 ইনটু 100 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা তো জুল হওয়ার কথা, তাহলে জুল মিটার ইনভার্স কেলভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স, দশমিক তুললে একটা শূন্য কাটা যাবে, তার 420 জুল মিটার ইনভার্স কেলভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স সমান 420 জুল পার সেকেন্ড সমান হচ্ছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, জুল ওয়াট সমান হচ্ছে জুল পার সেকেন্ড। তাহলে 1 ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটাই হচ্ছে তোমার না সম্পর্ক, যে 1 ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সেকেন্ড ইনভার্স সমান 420 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, ওয়াট মিটার ইনভার্স কেলভিন। এটা হচ্ছে তাদের সম্পর্ক, মানে এসআই আর সিজিএস পদ্ধতির যে একক তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে এটাই। ঠিক আছে। আচ্ছা, এবার কোশ্চেন এখানে এরকম আসে, তোমার এই সম্পর্কটা তো আসে, এছাড়াও তোমাকে মান দিয়ে দেবে যে এখানে 1 ক্যালোরি নয়, যে অন্য একটা মান দিয়ে যে 385 ক্যালোরি পার 385 ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সেকেন্ড ইনভার্স সমান কত ওয়াট মিটার ইনভার্স কেলভিন, তখন তোমাকে সেরকম মান নির্ণয় করতে হবে। এই সূত্রটা মনে রাখলে তুমি সেই ক্যালকুলেশনটা করতে পারো। এবার কে এর মাত্রা,
কে এর মাত্রা, এই যে কে এর মাত্রাটা কি করে নির্ণয় করা হবে? ওই যে তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা, মাত্রা হচ্ছে কিউ এর মাত্রা ইনটু ডি এর মাত্রা বাই ডি এর মাত্রা হলে তারপর হচ্ছে বাই হচ্ছে এ এর মাত্রা ইনটু তাপ উষ্ণতা থিটা এর মাত্রা ইনটু হচ্ছে সময়ের মাত্রা। এর তাপটা এক প্রকার শক্তি, তাপের মাত্রা আর শক্তির মাত্রা একই হবে। তো এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, ডিটা তো দৈর্ঘ্য একটা এল বাই হচ্ছে ক্ষেত্রফল মানে হচ্ছে এল স্কয়ার ইনটু থিটা মানে উষ্ণতা ও থিটা দিয়ে প্রকাশ করা হয়, অনেক সময় কে দিয়েও প্রকাশ করা হয়। তো আর তো সময় মানে ক্যাপিটাল টি, এটা কাটাকুটি হলে এখানে একটা এল কাটছে আর এখানে একটা এল কেটে যাচ্ছে, কাটলে আচ্ছা এটা এরকম না কেটে যদি আমি এরকম কাটি যে এল স্কয়ার কাটা বাস। তো হচ্ছে কি এম আছে উপরে এম, এখানে একটা এল আছে একটা এল, টি এখানে টি টু দি পাওয়ার -2 আর নিচে টি ভাগ, টি টু দি পাওয়ার -2 আর টি ভাগ মানে কি -2 -1 ভাগ মানে কি বিয়োগ, তাহলে টি টু দি পাওয়ার -3। থিটা উপরে উঠছে, থিটা উপরে উঠলে কি হবে -1 বসে যাবে মাথায়। তো এটাই হচ্ছে কিন্তু কে এর মাত্রা, যে এই যে কে যে তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক তার মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -3 থিটা ইনভার্স, টি টু দি পাওয়ার -3 থিটা ইনভার্স, এই হচ্ছে তার মাত্রা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবার আমরা তাপীয় রোধ নির্ণয় করব। তাপীয় রোধ নির্ণয় করার আগে আমরা ইনজেন হজের পরীক্ষা সম্পর্কে একটু জেনে নেব। ইনজেন হজ কি করেছে, একটা বড় একটা ইস্পাতের একটা পাত্র বলতে পারো বা গামলা এরকম কিছু একটা নিয়েছেন, দিয়ে তার মধ্যে তিনি পরীক্ষা করার চেষ্টা করেছিলেন। কি এরকম একটা পাত্র নিয়েছে, দিয়ে তার মধ্যে জল ভর্তি করে দিয়েছেন, দিয়ে তার এখানে একটা ছিদ্র করে যে বিভিন্ন ধাতু যেগুলো পরীক্ষা করা হবে, পরীক্ষণীয় ধাতু ছিদ্র করে এখানে ভরা আটকানো আছে, দিয়ে প্রত্যেকের উপরে মোমের প্রলেপ লাগিয়ে দেওয়া হয়েছে, দিয়ে নিচে কি করা হয়েছে নিচে তাপ দিয়ে দেওয়া হয়েছে। এবার এই তাপ দেওয়ার ফলে কি হচ্ছে, জল গরম হচ্ছে, গরম হওয়ার পর এই যে ধাতুগুলো লাগানো আছে ধাতুগুলো উত্তপ্ত হয়ে তাপ পরিবহন করছে, যার মোম আগে নিচ থেকে গলে আসবে, তো যার সম্পূর্ণ মোমটা আগে গলে যাবে তার তাপ পরিবাহিতা বেশি, যার মোমটা ধীরে ধীরে কম করে পরে গলবে তার তাপ পরিবাহিতা ধীরে ধীরে কমবে। এই হচ্ছে বিষয়, যে এটাই হচ্ছে ইনজেন হজের পরীক্ষা। ইনজেন হজের পরীক্ষাটা কি না, ধাতুর তাপ পরিবহন ক্ষমতা কার বেশি কার কম, এই যে তুলনামূলক করার জন্যই কিন্তু ইনজেন হজের পরীক্ষাটা করা হয়েছে। তো কার তাপ পরিবাহিতা বেশি কার তাপ পরিবাহিতা কম, এইটার জন্য কিন্তু ইনজেন হজের এই পরীক্ষাটা করেছেন। তো ইনজেন হজের শর্ট কোশ্চেন রূপে আসে যে ইনজেন হজের পরীক্ষা থেকে আমরা কি জানতে পারি না, ধাতুর তাপ পরিবাহিতা সম্পর্কে ধারণা পাই, যে কার তাপ পরিবাহিতা বেশি কার তাপ পরিবাহিতা কম, হ্যাঁ দুটো ধাতুর মধ্যে কার বেশি কার কম, এই ধারণা কিন্তু আমরা এখান থেকে পাই। এবার আমরা বের করব তাপীয় রোধ। তাপীয় রোধ বলতে কি, আমরা তড়িতের ক্ষেত্রে বা তড়িতের চ্যাপ্টারে আমরা জেনেছি যে সমস্ত পদার্থের কি কম না, মানে পদার্থের বা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে একটা বাধা সৃষ্টি হয়, সেটা কিন্তু রোধ বলছিলাম। ঠিক তেমনি কোন পদার্থের মধ্যে যখন তাপ প্রবাহিত হবে, এই তাপ পদার্থের উপাদান সেই তাপ প্রবাহকে কি করবে, বাধা দেবে। এই পদার্থের উপাদান যে তাপ প্রবাহকে বাধা দেওয়ার যে ধর্ম, এই ধর্মটাকেই বলছে তাপীয় রোধ। পদার্থের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হওয়া, যে তাপ প্রবাহকে বাধা দেওয়ার যে ধর্ম বা যে ক্ষমতা, সেটাকেই বলছে তার রোধ, তাপীয় রোধ। তো তাপীয় রোধটা কি করে বের করা হবে, আমরা দেখো এখানে পেয়েছি যে কিউ সমান কি হচ্ছে না, তোমার কে ইন্টু এ থিটা 2 মাইনাস থিটা 1 টি বাই হচ্ছে ডি, এটা হচ্ছে কে থিটা সমান আমরা পেয়েছি কিউ বাই টি সমান কি না থিটা 2 মাইনাস থিটা 1 বাই কে ডি বাই এ,
অর্থাৎ কিউ বাই টি মানে কি তাপ প্রবাহের হার বা তাপ প্রবাহ মাত্রা বা তাপ প্রবাহ সম্পর্কে জানছি আমরা। এখানে যদি কি আমরা তড়িতের ক্ষেত্রে দেখি, তড়িতের ক্ষেত্রে আমরা কি জানতাম যে আই সমান কি কিউ বাই টি, মানে এটা আধান, এখানে কি এটা তড়িৎ প্রবাহ ক্ষেত্রে, এটা তড়িৎ প্রবাহ আর এটা হচ্ছে তাপ প্রবাহ। এখানে কিউটা কিন্তু আধান, তো আই সমান কিউ বাই টি সমান কি ছিল যে V2 V1 বাই হচ্ছে আর। তো এই ক্ষেত্রে এটা তাপ প্রবাহ, এটা তড়িৎ প্রবাহ, দুটো তুলনা করে দেখা যাচ্ছে যে এখানে উষ্ণতার পার্থক্য, এখানে বিভব পার্থক্য। এখানে যেটা এটা যদি তড়িৎ রোধ হয় তাহলে এটাই নিশ্চয়ই তাপীয় রোধ। এই তুলনামূলক ধারণা থেকে আমরা কিন্তু তাপীয় রোধের রাশিমালা নির্ণয় করি কি না, তাপীয় রোধ সমান হচ্ছে 1/k d/a, 1/k d/a। এই 1/k টা কিন্তু পরিবাহিতাঙ্ক বা পরিবাহিতা, d টা পরিবাহীর বেগ আর এটা হচ্ছে পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবারে আমরা যদি তোমার তড়িৎ রোধের আর ক্ষেত্রে দেখি, আর সমান কি রো ইনটু L/a, অর্থাৎ রোধ সমান রোধাঙ্ক ইনটু L, পরিবাহী দৈর্ঘ্য বাই ক্ষেত্রফল। এখানে দেখো পরিবাহী ক্ষেত্রফল আছে, d টা পরিবাহীর বেগ যেটা সেটাই তো এখানে পরিবাহী দৈর্ঘ্য হিসেবে ধরা হয়েছে। তাহলে দুটো তুলনা করলে কি পাচ্ছি না, এখানকার রো আর এখানকার 1/k এর সঙ্গে সমান, অর্থাৎ তাপীয় রোধাঙ্ক সমান হচ্ছে 1/k, অর্থাৎ 1 তাপ পরিবাহিতাঙ্ক, তাপ পরিবাহিতাঙ্ক 1/k টা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। এবার হচ্ছে কথা যে তাপীয় রোধের, এবার এই তাপীয় রোধের রাশিমালা পেলাম, তাপীয় রোধাঙ্কের রাশিমালা পেলাম। আমরা এবার একক জানবো যে তাপীয় রোধের একক কি, তাপীয় রোধাঙ্কের একক কি, মাত্রা কি। তো তাপীয় রোধের একক সমান কি হচ্ছে 1/k এর একক ইনটু d এর একক বাই a এর একক, অর্থাৎ 1 জুল মিটার ইনভার্স কেলভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স ইনটু d টা হচ্ছে কি, d টা হচ্ছে মিটার বাই হচ্ছে এটা হচ্ছে মিটার স্কয়ার। তো এখানে একটা m কাটলে এখানে একটা m কাটবে, এখানে m ইনভার্স আর m কেটে যাবে। তো উপরে তুললে কি হবে না, জুল ইনভার্স কেলভিন সেকেন্ড ইনভার্স। তো জুল ইনভার্স কেলভিন ইনটু সেকেন্ড। তো এটাই হচ্ছে তোমার তাপীয় রোধের একক, হ্যাঁ কিনা? তাপীয় রোধের একক হচ্ছে এটাই। এবার আছে তোমার তাপীয় রোধের একক হলো মাত্রা, তাপীয় রোধের মাত্রাটা কি না, 1/k এর মাত্রা, আমরা কি পেয়েছি ml t⁻³ আর θ⁻1, আর এখানে দৈর্ঘ্যের মাত্রা l আর ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে l²। প্রত্যেককে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘেরা হবে। মাত্রা লেখার নিয়ম হচ্ছে প্রত্যেকের থার্ড ব্র্যাকেট দিয়ে ঘেরা রাখা। এখানে l কাটলে এখানে l² কাটবে, তো l² কেটে গেলে তোমার কি আসছে না m 1/m l² t³ সবাই যদি উপরে তোলো, উপরে তুললে কি হবে না m ইনভার্স l⁻⁻² আর t³ এটা হচ্ছে তাপীয় রোধের মাত্রা। এবার আমরা আসবো তাপীয় রোধাঙ্কের এককটা কি হবে না, রোধাঙ্ক সমান কি 1 পরিবাহিতাঙ্ক। তাহলে 1 পরিবাহিতাঙ্কের একক বসিয়ে দেবো। পরিবাহিতাঙ্কের একক কি ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, সমান কি হবে কেলভিন ওয়াট ইনভার্স মিটার, কেলভিন ওয়াট ইনভার্স মিটার। এটা হচ্ছে তাপীয় রোধাঙ্কের একক। আর
মাত্রা রোধাঙ্কের মাত্রা সমান ওই এটা যেটা বসিয়ে দিলে ওর উল্টো হয়ে যাবে m l t টু দি পাওয়ার -3 t টু দি পাওয়ার -1 উল্টো হলে কি হবে m ইনভার্স l ইনভার্স t কিউব থিটা। এটাই হচ্ছে তোমার তাপীয় রোধাঙ্কের মাত্রা। এই হচ্ছে বিষয়। আমরা তাপীয় রোধ ও তাপীয় রোধাঙ্কের একক ও মাত্রা সম্পর্কে জানলাম। এগুলো শর্ট কোশ্চেন রূপে খুবই কিন্তু আসে, যেটা আমাদের মুখস্থ মনে রাখতে হবে। যে তাপীয় রোধের একক হচ্ছে জুল ইনভার্স কেলভিন সেকেন্ড, আর তোমার রোধাঙ্কের একক হচ্ছে কেলভিন ওয়াট ইনভার্স মিটার, আর মাত্রা হচ্ছে মিটার ইনভার্স এল ইনভার্স টি কিউব থিটা, আর এখানে হচ্ছে মিটার ইনভার্স এল টু দি পাওয়ার -2 টি কিউব থিটা। এই হচ্ছে বিষয়। এগুলি হচ্ছে আমাদের মাত্রা মানে তাপীয় রোধ ও তাপীয় রোধাঙ্কের মাত্রা। এগুলো শর্ট কোশ্চেন রূপে খুব আছে, আমাদেরকে মনে রাখতে হবে। এবার বলছে এই তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য কোথায়। তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে মুছে দিলাম কেন, তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য যেরকম হবে, তাপীয় রোধ কি হচ্ছে না, তাপীয় রোধ হচ্ছে তোমার উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক, সরি তাপ প্রবাহ যেটা Q বাই T সমান θ2 θ1 বাই 1 বাই K D বাই A। এখানে কি হচ্ছে না, তাপ প্রবাহটা উষ্ণতার সমানুপাতিক, এখানে হচ্ছে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। যেরকম ভাবে তাপীয় রোধটা কি হচ্ছে, তাপীয় রোধ পরিবাহী দৈর্ঘ্যের সমানুপাতিক, তোমার তড়িৎ রোধ ও পরিবাহী দৈর্ঘ্যের সমানুপাতিক। তোমার তাপীয় রোধ পরিবাহী প্রস্থের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, এখানে রোধটাও পরিবাহী প্রস্থের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এইরকম কয়েকটা সাদৃশ্য আছে, আবার কিছু বৈসাদৃশ্য আছে। বৈসাদৃশ্য কি না, তোমার তাপীয় রোধ কাকে বলাচ্ছে না, তাপীয় রোধ বলছে যে এটা যদি এদিকে নিয়ে আসি তাই এটা এখানে আসবে, দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য ও তাপ প্রবাহের হারের অনুপাতকেই তাপীয় রোধ বলছে। আর এখানে তড়িৎ রোধ কাকে বলবে না, দুই প্রান্তের বিভব পার্থক্য ও তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে বলবো আমি তড়িৎ রোধ। এটা পার্থক্য ডিফারেন্স। এবার এককের পার্থক্য, তাপীয় রোধের একক হচ্ছে ওহম, আর এর রোধের একক কি পেলাম না, কেলভিন ওয়াট ইনভার্স মিটার ইনভার্স নাকি একটা জুল মিটার ইনভার্স নাকি এটা পেয়েছি। তো এই এককের পার্থক্য আর মাত্রারও পার্থক্য আছে। এই হচ্ছে তাপীয় রোধ ও তড়িৎ রোধের পার্থক্য। কি বললাম, পার্থক্য হচ্ছে সংজ্ঞার পার্থক্য, এককের পার্থক্য, আবার মাত্রার পার্থক্য। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, এবং আজকের ক্লাসে আমরা তাপের ঘটনা সম্পর্কে পুরো থিওরি পোরশনটা শেষ করেছি। তো ক্লাসটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। এইভাবে আমাদের মাধ্যমিকের টেস্ট এবং ফাইনালকে টার্গেট রেখে সমস্ত ভিডিও পরপর আসতে থাকবে। তোমরা পরবর্তী ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।